ভকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিরুল ফর্ম পূরণ সম্পর্কিত আপনাদের পাঠানো কিছু প্রশ্ন ও উত্তরের দ্বিতীয় পর্ব আজ আপনারা আছেন ভকেশনাল টিভির সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, দ্বিতীয় পর্বের প্রশ্ন নম্বর 1-এ রয়েছে যে মোবাইলে ভিরুল ফর্ম পূরণের SMS না আসলে করণীয় কি। অর্থাৎ আপনার মোবাইলে ভিরুল ফর্ম পূরণের SMS আসেনি, তো সেক্ষেত্রে আপনাকে NTRC-তে গিয়ে লিখিত একটি অভিযোগ করতে হবে। লিখিত অভিযোগ করলে তারা আপনাকে ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড নম্বর দিয়ে দিবে। আর যদি আপনি ফোন করেন, ফোন করেও বিষয়টি আপনি লিখিত জানাইতে পারেন। যদি 2-3 দিনের মধ্যে কোনো কাজ না হয় তাহলে অবশ্যই আপনি NTRC-তে অফিসে গিয়ে লিখিত অভিযোগ দেবেন। সেক্ষেত্রে আরেকটি বিষয় বলে দিই, অনেকের মোবাইলে দিনে 10টা-15টি করে SMS আসে। দেখা যায় সে আর ডিলিট করে না করতে করতে তার মোবাইলে 200+ SMS এসে পড়েছে। তো সেক্ষেত্রে যদি আপনার নতুন SMS-টা দেওয়া হয়, সেই SMS-টা আপনার মোবাইলে কিন্তু ইনপুট হবে না। তাই যারা এই ধরনের রয়েছেন, পুরান SMS-গুলোকে আপনি ডিলিট করেন। ডিলিট করার পরে দেখবেন বলে আপনার নামে আপনার ফোনে যে SMS আরও আসার কথা ছিল সেই SMS-গুলো এসে পড়েছে। তাই আপনি অবশ্যই সপ্তাহে 1 দিন হলেও আপনার মোবাইলে অপ্রয়োজনীয় যেমন 10 টাকা দেয় 6 মিনিট বা 6 মিনিট বা MB, 6 টাকা দেয় এত MB, মানে এই জাতীয় যে অফারগুলো রয়েছে এগুলো ডিলিট করবেন। অপ্রয়োজনীয় কোনো SMS আপনার ফোনে রাখবেন না। তো এইগুলো রাখলে পরে যাদের মোবাইলে যে চাকরির যে SMS-গুলো সেগুলো কিন্তু আর সহসায় পাওয়া যাবে না। সেক্ষেত্রে অনেকে ভুল করে থাকেন। আর যদি আপনি কোন মোবাইলে আপনার যদি SMS নাই আসে, এইভাবেও যদি না আসে, তাহলে সরাসরি NTRC-তে অতি দ্রুত যোগাযোগ করুন। তারপরে প্রশ্ন নম্বর 2-এ বলা হয়েছে মোবাইলে কি ভিরুল ফর্ম পূরণ করা ঠিক হবে। যে মোবাইলে ভিরুল ফর্ম পূরণ করা কোনো মতেই ঠিক রইবে না, এটা অত্যন্ত বোকামির একটি কাজ। এবং ভিরুল ফর্ম পূরণ শেষ হলে অবশ্যই একটি কপি ডাউনলোড দিয়ে রাখবেন এবং নিজে নিয়ে আসবেন। একটি কপি প্রিন্ট করে অবশ্যই বাসায় রাখবেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই লিখে রাখবেন। অর্থাৎ ভিরুল ফর্ম পূরণের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং প্রাথমিক সুপারিশের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে এটি আলাদা আলাদা স্থানে লিখে রাখবেন, এটি যেন কোনোভাবে না হারায়। চতুর্থ, কোনো বিজ্ঞপ্তির আলোকে ভিরুল ফর্ম পূরণ সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন। যে আমার অভিমত বিষয়টি হলো যে আমি যখন ভিরুল ফর্ম পূরণ করি, আমি একজন দক্ষ কম্পিউটার অপারেটর পূরণ করেছি। উনি আমার কাছে প্রায় 1000 টাকা নিয়েছে। আমি খুশি হয়ে তাকে 1000 টাকা দিয়েছি। মানে উনি এতটাই এক্সপার্ট যে কোনো একটি হরফ সেখানে ভুল ধরে নাই। অর্থাৎ আমরা প্রায় 21 জন তাদের কাছ থেকে করেছি। তার মানে বুঝতেই আছেন, সেক্ষেত্রে অনেকটাই মানে বেশি। কেউ হয়তো 200-300 টাকা দেন, এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেভাবে আবেদন করেন না কেন কোনো যেন ভুল না হয়। আর এই যে আমি আবেদন করেছি, আমি আবেদন ক্ষেত্রে স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা একই দিয়েছি। তারপরে স্মার্ট কার্ড দিয়েছি, নতুন মোবাইল নম্বর বা আমি যে আগের মোবাইল নম্বর ছিল সেটাই ব্যবহার করছি। মোবাইল নম্বর নতুন করে ব্যবহার না করাটাই ভালো, যদি হারিয়ে যায় নতুন মোবাইল নম্বরও ব্যবহার করতে পারবেন। আর আমি যে 2 জন প্রার্থী অ্যাপ্লিক্যান্ট প্রার্থী মানে যাদের 2 জন নিকট আত্মীয়র যে নাম ব্যতীত যে 2 জন নাম দিতে বলেছে, সেই নামটি আমার পরিচিত 2 জন ব্যক্তির নাম দিয়েছি। আমার স্টুডেন্টস মানে আমার টিচার ছিল তাদের নাম দিয়েছি এবং আমার সম্বন্ধে ভালো চিনে এবং পজিটিভ বলবে তাদের নামই দিয়েছি। এইভাবে আবেদন করেছি। তারপরে আমার পিতার পেশা সম্বন্ধে সুন্দর দিয়েছি এবং স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা এবং চাকরি এর আগে কোথাও ছিল না সেটাই দেখিয়েছি। এভাবে আমি পূরণ করেছি এবং ফোন নম্বরটি বারবার চেক দিয়ে দিয়েছি। তারপরে ভিরুল ফর্ম পূরণে ভুল হলে কি সুপারিশ বাতিল হবে। যে ভিরুল ফর্ম পূরণে 5ম গণবিজ্ঞপ্তিতে বড় ধরনের ভুল হলে এবার বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা এবার সময় বৃদ্ধি করা এবং ভুল সংশোধনের সুযোগ মনে হয় দিবে না। অতি দ্রুত নিয়োগ দেওয়ার জন্য চিন্তা ভাবনায় রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC-এ। তারপরে প্রশ্ন রয়েছে স্থায়ী এবং অস্থায়ী ঠিকানায় কি পুলিশ ভেরিফিকেশন হয়। জি না, শুধুমাত্র স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন হয়। তবে যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে, ধরেন স্থায়ী ঠিকানায় যদি আপনাকে না পায়, তাহলে অস্থায়ী ঠিকানাও পুলিশ ভেরিফিকেশন হতে পারে, বা কোনো ধরনের তাদের সন্দেহ হলে তারা অস্থায়ী ঠিকানাও পুলিশ ভেরিফিকেশন করতে পারে। তবে এটা ঐচ্ছিক, মানে তাদের ইচ্ছার উপরে। তো স্থায়ী যে ঠিকানা দেবেন সেখানে পুলিশ ভেরিফিকেশন অবশ্যই রবে। আর স্থায়ী ঠিকানা দেওয়ার সময় অবশ্যই যে স্থায়ী ঠিকানাটা দিবেন সেই স্থানে যেন আপনার নিকট আত্মীয় অর্থাৎ বাবা মা ভাই বোন কিংবা যে কেউ একজন যেন অবশ্যই সেখানে থাকে, তাহলে আর কোনো ধরনের অসুবিধা হবে না। এবং স্থায়ী ঠিকানা দেওয়ার সময় যদি পুলিশ বাড়ির আশপাশে কেউ যদি আপনার সম্বন্ধে পুলিশকে কোনো বিরূপ মন্তব্য প্রকাশ করে, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো কিছুই নেই।
যেমন আপনি একটা নারে 2টা 3টা বিয়ে করছেন, একটাও টিকে নাই, এই বিষয়গুলো হয়তো পুলিশকে অনেকে বলবে, এক্ষেত্রে আপনার কিন্তু চাকরি বাতিল হবে না। আপনি অবিবাহিত, সেক্ষেত্রেও চাকরি বাতিল হবে না, বা আপনি বিধবা, সেক্ষেত্রেও চাকরি বাতিল হবে না। পুলিশ বিবেচনার ক্ষেত্রে এগুলো তেমন কোনো কিছুই নয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কোম্পানির চাকরি করি তা উল্লেখ কোম্পানির চাকরি করি তা কি উল্লেখ করতে হবে? জি না, কোম্পানির চাকরি করলে তা উল্লেখ করার দরকার নেই। উল্লেখ করে আরও মানে একটা অতিরিক্ত অ্যাড করার কোনো বিষয় নয়। কোম্পানির চাকরির ক্ষেত্রে বা একেবারে সরকারের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, মানে এই ধরনের চাকরিতে আপনি যোগ করবেন না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আধা সরকারি, সরকারি বা এই এমপিওভুক্ত এই ধরনের কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে তাহলে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি কোনো প্রকল্পের অধীনে হন, 1-2 বছরের বা 6 মাসের বা কোনো চুক্তিভিত্তিক হন, সেক্ষেত্রে উল্লেখ করার কিছুই নেই। বিরুল ফর্ম পূরণে মহিলারা তার স্বামীর বাড়ি ঠিকানা দিবে না বাবার বাড়ি ঠিকানা দিবে? অর্থাৎ একটি বিষয় আমরা আপনাদের বলি, যেখান থেকে আপনি নাগরিকত্ব সনদ অর্থাৎ পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের নাগরিক হতে পারবেন, সেইখান থেকেই আপনি ঠিকানাটি অবশ্যই সংগ্রহ, মানে ওই ঠিকানাটি ব্যবহার করবেন। ধরেন আপনি পৌরসভা ধরেন নাগরিকত্ব একটি সনদ আপনাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কিন্তু জমা দিতে হবে। যদি এখানে না তুলতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই স্থায়ী ঠিকানা ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ যেখানেই স্থায়ী ঠিকানা দেন না কেন, স্বামীর বাড়ি, বাপের বাড়ি, কোনো সমস্যা নেই, কিন্তু স্থায়ী ঠিকানা থেকে অবশ্যই আপনার কি করতে হবে? জন্ম নিবন্ধন বা এই পৌরসভার যে বা ইউনিয়নের যে নাগরিক, এটা অবশ্যই আপনাকে সংগ্রহ করে নিতে হবে। বিরুল ফর্ম পূরণে স্থায়ী এবং অস্থায়ী ঠিকানার সম্বন্ধে, বিরুল ফর্ম পূরণে স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা একই দিলে সবচেয়ে ভালো হয়। আমি যেটা বললাম, এবং আলাদা দিলেও সমস্যা নেই। যে কোনো একটি স্থানে অর্থাৎ স্থায়ী ঠিকানায় আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে, এবং স্থায়ী ঠিকানা খুব সুন্দর করে লিখবেন, কোনো ধরনের ভুল ঢুল যেন না হয়। যেমন বিশেষ করে আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড, এগুলো যেন কোনোভাবেই ভুল না হয়। নিকট আত্মীয় ব্যতীত 2 জনের নাম দিতে বলেছে, এ সম্পর্কে বলুন। অর্থাৎ আপনার বাবা, মা, ভাই, বোন ছাড়া চাচাতো, মামাতো, খালাতো, যে কোনো জ্যাঠাতো বা আপনার পরিচিত 2 জন ব্যক্তি, বাড়ির আশেপাশে অথবা অন্য উপজেলার হলেও কোনো সমস্যা নেই, 2 জন ব্যক্তি দেবেন যারা আপনার সম্বন্ধে খুব সুন্দর এবং ভালোভাবে বলতে পারবে আপনার নাম, বাবার নাম, বা আপনি অমুক স্থানে অবস্থান করেন, আপনার চরিত্র ভালো, এটা যেন জিজ্ঞাসা করলে বলতে পারে। এবং তার কাছে যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন, সেই ফোন নাম্বারটি যেন সচল থাকে, কারণ তাদের ফোন নাম্বার, অর্থাৎ আপনাকে যদি ফোন নাম্বারে না পায়, তাহলে তাদের ফোন নাম্বারে কিন্তু বলবে, এবং যখন পুলিশ ভেরিফিকেশন শুরু হবে, জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আপনাকে কিন্তু ফোন করা হবে, আপনার ফোন নম্বরে ফোন করা হবে। সো এ সম্পর্কে কোনো ধরনের সমস্যা নাই। তো 2 জনের নাম্বার খুব সুন্দর নাম্বার দেবেন, তাদের নাম্বারটা যেন কোনোভাবে বন্ধ না থাকে। এ হলো আমাদের ভোকেশনাল টিভির পুলিশ বিরুল ফর্ম পূরণের 2য় পর্ব। আশা করি ভিডিওটি এই 20টি, মানে প্রথম পর্ব এবং 2য় পর্ব মিলে যে 20টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি বুঝতে পেরেছেন, এবং এই প্রশ্নের বাইরে যদি প্রশ্ন থাকে অবশ্যই ভোকেশনাল টিভিতে কমেন্ট করবেন, আর আমাদের ভোকেশনাল টিভির সাথেই থাকবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দেবেন। শেয়ার দিতে কখনোই কার্পণ্য করবেন না। আপনাদের জন্য এই পরিশ্রম, এই কষ্ট দেখেন, উপরে ফ্যান কিন্তু আছে, তো ফ্যানটি চালায়নি, এই যে ঘামের অংশ, অর্থাৎ ফ্যান চালালে আপনার শব্দ হবে, আপনি শুনতে পারবেন না। তো আশা করি আমাদের ভোকেশনাল টিভির সাথেই থাকুন।